অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যখন স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে মাইক্রোফোন হাতে নিলেন, তখন পুরো সংসদ জুড়েই এক গুমোট নীরবতা। আলোচনার বিষয়বস্তু ছিল দেশের বৃহত্তম এবং বর্তমানে চরম তারল্য সংকটে ধুঁকতে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং এর সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের বিতর্কিত অতীত। অর্থমন্ত্রী আমির খসরু অত্যন্ত সাবলীল ভঙ্গিতে খুরশিদ আলমের ঋণ খেলাপি হওয়ার অভিযোগটি খণ্ডন করার চেষ্টা করলেন। তিনি বেশ জোর দিয়ে বললেন যে নতুন চেয়ারম্যান ব্যাংক থেকে কেবল লোন বা ঋণ নিয়েছেন, কিন্তু তিনি কোনো ঋণ খেলাপি নন। যদিও নথিপত্র বলছে খুরশিদ আলমের স্ত্রী একজন চিহ্নিত মেগা ঋণ খেলাপি, তাকে গিফট লোন দিয়েছিল এস আলম। নিজের বক্তব্যকে আরেকটু শক্ত করতে এবং বিরোধী বেঞ্চকে ঘায়েল করার উদ্দেশ্যে অর্থমন্ত্রী হঠাৎ করেই জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের দিকে আঙ্গুল তুলে এক অদ্ভুত এবং বিস্ময়কর প্রশ্ন ছুড়ে দিলেন। তিনি বললেন, আমাদের সবারই তো ব্যাংক লোন আছে, লোন কার না থাকে? আপনাদের লোন নাই? মানে স্পিকার, এই হাউসের মধ্যে ঋণগ্রস্ত না এমন কেউ আছে? প্রশ্নটি শেষ হতে না হতেই সংসদ কক্ষে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হলো। জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন সংসদ সদস্য তাদের আসন থেকে সমস্বরে চিৎকার করে বলে উঠলেন, নাই নাই নাই, আমাদের কোনো লোন নাই। অর্থমন্ত্রী হয়তো এমন একটি অপ্রত্যাশিত উত্তরের জন্য একেবারেই প্রস্তুত ছিলেন। তিনি কিছুটা থতমত হয়ে আবার একটু ব্যঙ্গাত্মক সুরেই পাল্টা প্রশ্ন ছুড়লেন, লোনই যদি না নেন তাহলে আপনারা এত বড় একটা ব্যাংক বানালেন কেন? পাশে থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানও কিছুটা অবাক হয়েছিলেন। তিনি পাশ থেকে বলছিলেন, জমিদার জমিদার জমিদার। অর্থমন্ত্রীর এই একটি প্রশ্নই মূলত বর্তমান ক্ষমতাসীনদের রাজনৈতিক দেউলিয়া এবং মনস্তাত্ত্বিক অন্ধত্বের সবচেয়ে বড় প্রমাণ। ঠিক এই জায়গাতেই রাজনৈতিক দলগুলো জামায়াতে ইসলামীকে রিড করতে বা বুঝতে চরমভাবে ভুল করে। বিগত আওয়ামী লীগ সরকারও এই একই ভুল করেছিল, আর আজ বিএনপিও অত্যন্ত দম্ভের সাথে সেই একই ধ্বংসাত্মক রাস্তায় হাঁটছে। এই ভুল রিডিংয়ের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো তারা রাজনৈতিক প্রতিহিংসা থেকে জামায়াতের ক্ষতি করতে চায় ঠিকই, কিন্তু তাদের এই অপরিণত সিদ্ধান্তের কারণে দিন শেষে ধ্বংস হয় পুরো দেশ এবং এর সাধারণ জনগণ। অর্থমন্ত্রীর প্রশ্নটির গভীরে একটু তলিয়ে দেখা যাক। লোন না নিলে ব্যাংক বানালেন কেন? এই প্রশ্ন প্রমাণ করে যে তাদের কাছে একটি ব্যাংক প্রতিষ্ঠার একমাত্র উদ্দেশ্য হলো সেখান থেকে হাজার হাজার কোটি টাকা লোন বা ঋণ নিয়ে নিজেদের এবং নিজেদের সাঙ্গপাঙ্গদের পকেট ভারী করা। কিন্তু ৯০-এর দশকে যখন জামায়াতপন্থী কয়েকজন উদ্যোক্তা এবং নেতারা দেশ বিদেশের বিনিয়োগকারীদের একত্রিত করে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন, তখন তাদের উদ্দেশ্য মোটেও নিজেদের জন্য লোন নেওয়া ছিল না। তাদের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন এবং বৈপ্লবিক। তারা চেয়েছিলেন দেশের সাধারণ মানুষকে প্রচলিত সুদের নির্মম থাবা থেকে বাঁচিয়ে একটি বাস্তব এবং শরিয়া ভিত্তিক ইসলামী অর্থনীতির কাঠামো প্রতিষ্ঠা করা এবং সেই সুফল প্রান্তিক মানুষের দোরগড়ায় পৌঁছে দেওয়া। যুগের পরিক্রমায় সেই ব্যাংক আজ কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নেই, এটি লাখ লাখ কোটি কোটি মানুষের জীবিকার প্রধান উৎসে পরিণত হয়েছে। আজ পুরো বাংলাদেশের অর্থনীতির বিশাল এক ভিত্তি এবং রেমিটেন্স প্রবাহের মূল খুঁটি দাঁড়িয়ে আছে কেবল এই একটিমাত্র ব্যাংকের ওপর। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, যারা তাদের জীবনে হারাম সুদ ভিত্তিক লেনদেন থেকে সম্পূর্ণ দূরে থাকতে চান, তাদের জন্য শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের এক অটুট আস্থার জায়গা হয়ে উঠেছিল ইসলামী ব্যাংক। এখন প্রশ্ন আসতে পারে, এই পথ পরিক্রমায় দলীয়ভাবে জামায়াতে ইসলামী কি লাভবান হয়নি? হ্যাঁ, অবশ্যই হয়েছে, কিন্তু সেই লাভ কখনোই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বা বর্তমান ক্ষমতাসীনদের অভিযোগের মতো সরাসরি ব্যাংকের ভল থেকে হাজার কোটি টাকা লুট করে জামায়াতের দলীয় ফান্ডে নেওয়ার মাধ্যমে হয়নি। এটা অত্যন্ত সিম্পল এবং সাধারণ একটি লজিক। এভাবে শত শত কোটি টাকা দলীয় ফান্ডে খরচ করলে বা লুট করলে এই ব্যাংকটি কখনোই শূন্য থেকে এত বড় একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে দাঁড়াতে পারত না। তাহলে জামায়াত লাভবান হলো কিভাবে? একটি খুব সাধারণ উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা যাক। ধরুন, আপনি একটি বড় ফ্যাক্টরি দিলেন এবং সেখানে আপনার এলাকার সৎ এবং পরিশ্রমী কিছু মানুষকে চাকরি দিলেন। মাস শেষে তারা বেতন পেয়ে নিজেদের সংসার চালালো এবং তাদের বেতনের একটি নির্দিষ্ট অংশ তারা খুশি মনে আপনার এলাকার একটি এতিমখানায় বা সমাজ কল্যাণমূলক ফাউন্ডেশনে দান করলো। এতে আপনার ফ্যাক্টরিও ভালো চললো আর আপনার এলাকার ফান্ডও শক্তিশালী হলো। ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও ঠিক এই উইন উইন বা উভয় পক্ষের লাভজনক পরিস্থিতি তৈরি হয়েছে। জামায়াত
জামায়াত লাভবান হয়েছে মূলত তার লাখ লাখ নেতাকর্মীর কর্মসংস্থানের মধ্য দিয়ে, আর দেশবাসী লাভবান হয়েছে এই নেতাকর্মীদের সততার মাধ্যমে। এটা আজ সর্বজন বিদিত যে জামায়াতের কর্মীরা নিজেদের পকেটে টাকা বা ইয়ানত দিয়ে তাদের সংগঠন চালায়, ফলে ব্যাংক থেকে পাওয়া তাদের বৈধ বেতনের একটি অংশ স্বাভাবিকভাবেই জামায়াতের দলীয় ফান্ডে জমা হয়েছে। অন্যদিকে এই নেতাকর্মীদের নিয়োগ দেওয়ার কারণে তাদের তুলনামূলক সততা এবং শৃঙ্খলার কারণে প্রতিষ্ঠান হিসেবে ইসলামী ব্যাংকও হু হু করে এগিয়ে গেছে। এর বাইরেও জামায়াত একটি বিশাল মনস্তাত্ত্বিক লাভ ঘরে তুলেছে। ইসলামী ব্যাংক যখন একটি সফল এবং আন্তর্জাতিক মানের ব্যাংক হিসেবে পরিচিতি পেল, তখন এর সুনামের সুফল সরাসরি জামায়াতের ইমেজে গিয়ে পড়ল। দেশের মানুষের কাছে এমন একটি ন্যারেটিভ বা ধারণা প্রতিষ্ঠিত হলো যে যারা এত বিশাল এবং নিখুঁত একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান চালাতে পারে, তারা চাইলে দেশ পরিচালনার জন্য পুরোপুরি যোগ্য। কিন্তু আজ ইসলামী ব্যাংক দখলের এই রোমহর্ষক রাজনৈতিক খেলায় মেতে উঠে বিএনপি যদি ভেবে থাকে যে তারা জামায়াতের অর্থনৈতিক ভিত্তি পুরোপুরি দুর্বল করে দেবে, তবে তারা এক ভয়ঙ্কর মরীচিকার পেছনে ছুটছেন। ইতিহাস বলে জামায়াত মুক্ত করার যে কোনো প্রজেক্ট দিন শেষে পতিত স্বৈরাচারীদের পকেট ভারী করা এবং বিদেশে অর্থ পাচারের প্রজেক্টেই গিয়ে শেষ হয়। এখন তর্কের খাতিরে যদি ধরেই নিই যে জামায়াত মুক্ত করা ছাড়া বিএনপির অন্য কোনো অসৎ উদ্দেশ্য নেই, তাহলেও সেই উদ্দেশ্য কতটুকু সফল হবে? সরকার হয়তো শীর্ষ পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত জামায়াতের কিছু লোকজনকে ছাঁটাই করে দেবে এবং নতুন রিক্রুটমেন্ট বা নিয়োগ বন্ধ করে দেবে। এতে সাময়িকভাবে হয়তো জামায়াতের ওই নির্দিষ্ট লোকজন একটু আর্থিক চ্যালেঞ্জের মধ্যে পড়বে, কিন্তু এর ফলে ব্যাপকভাবে জামায়াতের অর্থনৈতিক কাঠামো ধ্বংস করার কোনো সম্ভাবনা নেই। বরং এর ফলে একটি বিশাল সোশ্যাল মোবিলিটি বা সামাজিক বিবর্তনের জন্ম হবে। আগে যে বিশাল কর্মী বাহিনী কেবল ইসলামী ব্যাংকে চাকরি পাওয়ার আশায় বসে থাকত এবং একটি নির্দিষ্ট বলয়ের মধ্যে আটকে থাকত, তারা এখন বাধ্য হবে এই প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের আরও বেশি কম্পিটেন্ট বা দক্ষ হিসেবে গড়ে তুলতে। তারা যখন ইসলামী ব্যাংকের ওই বলয় ভেঙে দেশের অন্যান্য ব্যাংক, কর্পোরেট প্রতিষ্ঠান বা সিভিল সার্ভিসে ছড়িয়ে পড়বে, তখন প্রকারান্তরে জামায়াতের সামাজিক ভিত্তি এবং নেটওয়ার্ক আরও বহুগুণে শক্তিশালী হবে। আর জামায়াতের এই কর্মীরা যেখানেই যাক না কেন, তারা অন্য ব্যাংকে চাকরি করুক, কর্পোরেট প্রতিষ্ঠানে সিও হোক কিংবা রাস্তায় রিক্সা চালাক, তারা মাস শেষে তাদের দলীয় ফান্ডে টাকা দেবেই। এটি তাদের বিশ্বাসের অংশ। কিন্তু এই রাজনৈতিক দখলদারিত্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং কালো দিকটি হল ইসলামী ব্যাংকের ওপর যখন আবারও লুটেরাদের চোখ পড়ে এবং খুরশিদ আলমের মতো বিতর্কিত ব্যক্তিদের শীর্ষ পদে বসানো হয়, তখন দেশের কোটি গ্রাহক এবং রেমিটেন্স যোদ্ধাদের মনে এক গভীর আতঙ্কের জন্ম হয়। তারা যখন বুঝতে পারে যে ব্যাংকটি আর ঠিকমতো ইসলামী শরিয়া অনুসরণ করছে না বা তাদের জমানো আমানত লুটেরাদের হাতে চলে যাচ্ছে, তখন তারা লিগ্যাল বা বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় এবং জমানো টাকা তুলে ফেলতে শুরু করে, যার বাস্তব এবং হার হিম করা প্রতিফলন গত এক সপ্তাহে আমরা দেখেছি, যেখানে মানুষ আতঙ্কিত হয়ে হাজার হাজার কোটি টাকা তুলে নিয়েছে এবং রেমিটেন্স প্রবাহ অত্যন্ত কমে গেছে। ইসলামী ব্যাংক দখল করে যদি সত্যিই জামায়াতকে অর্থনৈতিকভাবে দুর্বল বা শেষ করে দেওয়া যেত, তবে সেটা বিগত স্বৈরাচারী হাসিনার আমলেই হয়ে যেত। কারণ হাসিনা এই ব্যাংক দখলের জন্য তার পুরো রাষ্ট্রযন্ত্র এবং গোয়েন্দা সংস্থাকে লেলিয়ে দিয়েছিল। কিন্তু দিন শেষে সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের এই লোন না নিলে ব্যাংক বানালেন কেন মন্তব্যের মধ্য দিয়ে দেশের অর্থনীতি এবং ব্যাংকিং খাত নিয়ে বর্তমান ক্ষমতাসীনদের নিয়ত বা আসল উদ্দেশ্যটা কেমন, সেটা দেশের সাধারণ মানুষ খুব ভালো করেই বুঝতে পেরেছেন। আর এই নিয়তের কারণেই হয়তো দেশের অর্থনীতি আজ গভীর খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।